সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি দ্বিতীয়বারের মতো তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি নিয়ে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। গত ক্লাসে আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। পরে আমাদের শ্রদ্ধেয় ইমরুল স্যার, সহকারী অধ্যাপক, উনি 3টা ক্লাস তোমাদেরকে নিয়েছেন। মোটামুটি প্রথম চ্যাপ্টারটা ক্লিয়ার। এখন আমি আজকে তোমাদের সামনে যে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কি ভোক্তা উৎপাদকের আচরণ। অর্থনীতির প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে কি সবচেয়ে বলতে গেলে কঠিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা হচ্ছে কি এই অর্থনীতির মূল বিষয়গুলা, যে অর্থনীতির বেসিক যে জিনিস কনসেপ্ট, সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের উপর নির্ভর করে, দ্বিতীয় অধ্যায়ের উপর। এখানে আমরা অনেক কিছু শিখবো, উপযোগ শিখবো, চাহিদা শিখবো, স্থিতিস্থাপকতা শিখবো, যোগান শিখবো, তারপর হচ্ছে কি ভারসাম্য শিখবো, অনেক কিছু। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে কি অর্থনীতির এক কথায় হচ্ছে কি ড্রাইভিং ফোর্স। মানে এটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি এই অর্থনীতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটা চ্যাপ্টার। এটা না বুঝলে তোমরা কিছুই বুঝবা না। দ্বিতীয় চ্যাপ্টার না বুঝলে তৃতীয় চ্যাপ্টার বুঝবা না, চতুর্থ চ্যাপ্টারতে বুঝবাই না, পঞ্চম চ্যাপ্টারও কিছুই বুঝবা না। সুতরাং এই চ্যাপ্টারটা আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং এটা অবশ্যই সবার ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো না করলে একটার পর একটা ক্লাস যদি না করে, তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছুই বুঝবে না, কিছুই জানবে না। মোটামুটি ধারাবাহিকভাবে সব কিছু বোঝার জন্য এই ক্লাসগুলো আমাদের অবশ্যই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা উৎপাদকের আচরণ যে অধ্যায়, এই অধ্যায়ের প্রথম যে টপিক সেটা হচ্ছে কি উপযোগ। আমরা খুব মজার একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি উপযোগ। কেমন উপযোগ বলতে আসলে কি বোঝায়, সংজ্ঞাটা আমরা পরে যাচ্ছি, আগে উদাহরণটা একটু দেখি। যেমন উপযোগ আলোচনা করার আগে আমার কয়েকটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে কি অভাব, আর একটা হচ্ছে কি চাহিদা। অভাব কিসের থেকে সৃষ্টি হয়? অভাব অবশ্যই চাহিদা থেকে সৃষ্টি হয়। আর চাহিদা কি? যেমন আমার যদি কোনো কিছুর যদি চাহিদা সৃষ্টি না হয়, মনে করে আমার কাপড় পরার চাহিদা নাই, তাহলে আমার কি অভাব আছে? অভাব নাই। আলটিমেটলি অভাবটা ডিপেন্ড করে চাহিদার উপর। কেমন? তা এখন চাহিদা জিনিসটা কি, আমি মনে হয় প্রথম ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম তোমাদেরকে। চাহিদা বলতে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বরে হচ্ছে কি কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং ওই দ্রব্যের ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, এবং ওই দ্রব্যের ক্রয়ের সামর্থ্য থাকলে হবে না, অর্থ ব্যয়ের ইচ্ছেও থাকতে হবে, তাহলে সেটা হবে কি চাহিদা। তাহলে মূলত চাহিদা থেকেই সৃষ্টি হচ্ছে অভাব। এখন আমি একটা যদি উদাহরণ হিসেবে বলি উপযোগটা আলোচনা করতে গিয়ে, যেমন আমার খিদা লাগছে, খিদার যে অভাব সেটা মিটাচ্ছে কে? আমি যদি ভাত খাই তাহলে ভাতে মিটাবে, আমি যদি রুটি খাই তাহলে রুটিয়ে মিটাবে। তেমনিভাবে আমি যদি অন্য কিছু খাই, অন্য কিছুই এই আমার খিদার অভাবটা মেটাবে। তবে তেমনিভাবে আমার জ্ঞানের অভাবটা কে মেটাবে? জ্ঞানের অভাবটা মেটাবে কে? বই, অথবা যে কোনো একটা টিভি জার্নাল, অথবা যে কোনো একটা পত্রিকা, যেখান থেকে আমি জ্ঞান আহরণ করি, সেটাই আমার জ্ঞানের অভাবটা মেটাবে। তেমনিভাবে আমার অনেক কিছুর অভাব হইতে পারে, অনেক কিছুর। যেমন আমি এখানে এগুলো পরে আলোচনা করব, এই যে উপযোগের শ্রেণী বিভাগ, ঠিক আছে, এগুলো আলোচনা করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। যেমন একজনের কাপড়ের অভাব আছে, সে যদি কাপড় পরিধান করে তাহলে তার কাপড়ের অভাবটা মোচন হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি এইসব উদাহরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, মানে কোনো দ্রব্য আমাদের অভাবটা কী করতেছে? পূরণ করতেছে। আমাদের মধ্যে যে অভাবটা আছে সেটা ওই দ্রব্যের দ্বারা কী হচ্ছে? নিঃশেষ হচ্ছে। যেমন কলম দ্বারা আমার লিখার অভাব নিঃশেষ হচ্ছে, খাদ্য দ্বারা আমার ক্ষুধার অভাব মোচন হচ্ছে বা নিঃশেষ হচ্ছে। তেমনিভাবে আমি কোথাও বেড়াতে গেলাম, আমার যে বেড়ানোর যে ইচ্ছা বা তৃষ্ণা ছিল সেটা মোচন হচ্ছে। তেমনিভাবে এক একজনের এক এক অভাব দেখা দিতে পারে। অনেকের হচ্ছে কি একটা গাড়ি কেনার অভাব আছে, সেই গাড়িটা ক্রয় করার মাধ্যমে তার অভাব মোচন করতে পারে। তো এখন উপযোগ জিনিসটা হচ্ছে আসলে এটাই। উপযোগ হচ্ছে কি কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় কি উপযোগ। তাহলে কোনো দ্রব্যের, যেমন
আমি একটু আগে বললাম কলম লেখার অভাব পূরণ করে, তার মানে এটা এক ধরনের উপযোগ। তাহলে ওই দ্রব্যের মধ্যে একটা বিশেষ গুণ থাকে যেটা আমাদের অভাবটা কি করবে, পূরণ করে দিবে, আমাদের অভাবটা মোচন করে দিবে, সেটা হচ্ছে কি উপযোগ। তাহলে উপযোগের সংজ্ঞাটা আমরা আবার দেখি। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় কি উপযোগ। মানে অভাবটা মোচন করবে, আমাদের যে কোনো ধরনের অভাব হোক, জ্ঞানের অভাব হোক, সেবার অভাব হোক। মনে করেন আমার ডাক্তার দেখাতে হবে, তো এখন ডাক্তার দেখাতে হলে আমার অসুখ হয়েছে জ্বর, জ্বরের জন্য আমাকে অবশ্যই কী করতে হবে, ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার প্রেসক্রাইব করবে এবং ওনার ওষুধ খাওয়ার মাধ্যমে আমার রোগটা সেরে যাবে, আমার জ্বরটা চলে যাবে। তার মানে এটা কিন্তু এক ধরনের যেমন উপযোগের মধ্যে এটা কিন্তু সেবাগত উপযোগের মধ্যে পড়ে, ঠিক আছে। এখন উপযোগ কাকে বলে এটা আমরা দেখলাম। 2 নম্বরে আমরা দেখব যে উপযোগের শ্রেণী বিভাগ। আমাদের একটু দ্রুত যাইতে হবে। উপযোগের শ্রেণী বিভাগ, উপযোগের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। 1 নম্বর বলা হচ্ছে কি রূপগত উপযোগ, 2 নম্বর বলা হচ্ছে কি স্থানগত উপযোগ, 3 নম্বর বলা হচ্ছে কি সেবাগত উপযোগ, 4 নম্বর বলা হচ্ছে কি জ্ঞানগত উপযোগ, 5 নম্বর বলা হচ্ছে কি সময় ও কালগত উপযোগ। এই জিনিসটা কিন্তু না পড়ালেও চলে, তবে এটা আলোচনা করতেছি এমসিকিউতে। তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন হয়, মানে একটা উদাহরণ দিবে, এটা কোন ধরনের উপযোগ, এটা কি স্থানগত উপযোগ নাকি সেবাগত উপযোগ নাকি সময় ও কালগত উপযোগ, তোমাদেরকে এটা বের করতে হবে। সেজন্য আমি এই উপযোগের শ্রেণী বিভাগ বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি। তাহলে রূপগত উপযোগটা কি? রূপগত উপযোগ হচ্ছে কি একেবারেই সিম্পল। যেমন আমরা বনে কাঠ আছে, বনে গাছ আছে, গাছ আমরা কেটে এটা প্রথমে মিলে নিয়ে যাই, কাঠের মিলে, ওখান থেকে আমরা এটা কি কাঠের মানে আসবাবপত্র তৈরি কাঠ হিসেবে তৈরি করি। এরপর আমরা এটা কি করি, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাই, যেমন চেয়ার, টেবিল, ফার্নিচার, বিভিন্ন ধরনের ফার্নিচার হতে পারে, আমরা তৈরি করি। তাহলে গাছ থেকে কিসে চলে আসলো, গাছ থেকে চেয়ার বা টেবিলে বা যে কোনো একটা ফার্নিচারের মধ্যে চলে আসলো, সেটা হচ্ছে কি রূপগত উপযোগ। মানে একটা রূপ ছিল, ওখান থেকে আরেকটা রূপে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে কি রূপগত উপযোগ। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে কি, মনে করো আমাদের উত্তরবঙ্গে যেমন আখ হয়, আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ওরকম কি হয় না, আখ হয় না। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আখ হয় প্রচুর। তেমনিভাবে সাগরের পাশে এলাকাগুলোতে কি হয়, লবণ হয়, ঠিক আছে কি না, কিন্তু উত্তরবঙ্গে কি হয় না, লবণ হয় না। আমরা কি করি, আমাদের এই দিক থেকে লবণটা কিন্তু আমরা পিউরিফাই করে আমরা কিন্তু সারা দেশে সাপ্লাই দিই। সুতরাং এটা কি একটি স্থানগত উপযোগ। 3 নম্বরে হচ্ছে কি সেবাগত উপযোগ। সেবাগত উপযোগটা হচ্ছে কি, যেমন ডাক্তার আমাদেরকে কি দেয়, চিকিৎসা দেয়, চিকিৎসার মাধ্যমে, ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আমরা কি হই, সুস্থ হই। তেমনিভাবে শিক্ষক আমাদের জ্ঞান দান করে, এটাও কিন্তু এক ধরনের শিক্ষক সেবা দিচ্ছে। এটা কিন্তু আবার জ্ঞানগত উপযোগটা হবে যে আরেকটা অন্য বিষয়। সেবাগত উপযোগের মধ্যে শিক্ষক যে পড়াচ্ছে এটা কিন্তু সেবা, সুতরাং এটা সেবাগত উপযোগ। 3 নম্বরে আমরা বলতে পারি উকিল, অ্যাডভোকেট, একজন বাদীর পক্ষে বা একজন নিরপরাধ ব্যক্তির পক্ষে কাজ করে, তখন এটাও কি সেবাগত উপযোগ। মানে যে কোনো ধরনের সেবা, সেটা হচ্ছে কি সেবাগত উপযোগের মধ্যে আসবে। 4 নম্বরে বলা হচ্ছে কি জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগটা হচ্ছে কি, মনে করো আমি যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করতে পারি। যেমন আমি খবরের কাগজ থেকে পড়ি, সেটা হচ্ছে কি জ্ঞানগত উপযোগ। একটা বই থেকে পড়ি, সেটা হচ্ছে কি জ্ঞানগত উপযোগ। টেলিভিশন থেকে খবর দেখি, সেটা হচ্ছে কি জ্ঞানগত উপযোগ। রেডিও থেকে খবর শুনি, সেটাও কি জ্ঞানগত উপযোগ। যে কোনো অনলাইন নিউজ পোর্টাল থেকে আমরা খবর শুনি বা পড়ি, এটাও কি জ্ঞানগত উপযোগ। সুতরাং জ্ঞানগত উপযোগ হচ্ছে কি আমি যেখান থেকে জ্ঞান আহরণ করি সেটাই কি জ্ঞানগত উপযোগ। কেমন? এখন আমরা দেখব 5 নম্বরে হচ্ছে কি সময় ও কালগত উপযোগ। সময় ও কালগত উপযোগটা হচ্ছে কি, যেমন আমাদের অনেকগুলা ঋতু আছে, প্রায় 6টা ঋতু। এক এক ঋতুতে কিন্তু এক এক ফসল উৎপন্ন হয়। কেমন? সুতরাং যেমন শীতকালে যে সকল সবজিগুলো উৎপাদন হয়, গ্রীষ্মকালে কিন্তু এগুলো উৎপাদন হয় না। যেমন শীতকালে আমরা অনেক রকমের তরকারি দেখি, ফুলকপি, বাঁধাকপি, ঠিক আছে, মূলা থেকে অনেক কিছু দেখি, কিন্তু এগুলো আমরা কি গ্রীষ্মকালে এগুলো পাই না। সুতরাং এই সকল বিষয়গুলো হচ্ছে কি আবার সময় ও কালগত উপযোগ। কেমন? এই 5 ধরনের উপযোগ আমরা আলোচনা করলাম। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে কি উপযোগের ধারণা। উপযোগ আসলে কী কী রকমের হতে পারে
সেটা নিয়ে আলোচনা করব। আমি লিখলাম এখানে 3 ধরনের: প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ। প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। এখন আমরা দেখব প্রাথমিক উপযোগটা কি। মনে করো আমি যদি বলি কোনো একটা দ্রব্য আমি প্রথমবার বুক করলাম, যেমন আমি একটা আপেল খাইলাম প্রথমবার, তাহলে এই একটা আপেল খাওয়ার পর আমার যে উপযোগটা হইল সেটা হচ্ছে কি প্রাথমিক উপযোগ। মানে কোনো একটি দ্রব্যের প্রথম একক বুক করার পর যে উপযোগ পাওয়া যায় সেটাই হচ্ছে কি প্রাথমিক উপযোগ। মানে যেমন আমি আপেল খাইলাম, একটা প্রথম একক বা একটি আপেল খাইলাম, ওই আপেলটার যে উপযোগটা পাইলাম সেটা হচ্ছে কি প্রাথমিক উপযোগ। এটা সিম্পল একেবারে, ঠিক আছে। এখন আমরা যাব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ জিনিসটা কি? প্রান্তিক জিনিসটা বুঝতে হলে প্রান্তিকটা একটু আমাদের কিন্তু প্রান্তিক নিয়ে অনেক কিছু পড়বো আমরা। প্রান্তিক উপযোগ পড়বো, প্রান্তিক আয় পড়বো, প্রান্তিক ব্যয় পড়বো, ঠিক আছে। তারপর হচ্ছে কি আরও অনেক, মানে প্রান্তিক নিয়ে অনেক, অর্থনীতিতে বলতে গেলে প্রান্তিকে অনেক বড় একটা বিষয়। প্রান্তিক জিনিসটা কি আগে এটা একটু দেখি আমরা। প্রান্তিকটা কি? প্রান্তিক হচ্ছে কি কোনো একটি দ্রব্যের, মনে করি আমি অতিরিক্ত কোনো একটা দ্রব্য যদি বুক করি, তাহলে ওই অতিরিক্ত একক দ্রব্য বুক করার ফলে মোট দ্রব্যের যে পরিবর্তন হলো সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। কেমন? আমি প্রান্তিক উপযোগের একটা ফর্মুলা আছে, এটা একটু লিখব। আচ্ছা, এটা একটু কাটবে আর কি। হ্যাঁ, আমি একটু গ্যাপ দিচ্ছি। প্রান্তিক উপযোগ আমরা বললাম প্রান্তিক উপযোগ কি। এখন আমরা এটা একটা ফর্মুলা আছে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু ডেল্টা টোটাল ইউটিলিটি ডিভাইড বাই ডেল্টা কিউ। এখানে টোটাল ইউটিলিটি হচ্ছে কি মৌজ উপযোগ, আর কিউ হচ্ছে কি দ্রব্যের পরিমাণ। তাহলে আমি সংজ্ঞাটা কীভাবে বলছিলাম? কোনো দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় কি প্রান্তিক উপযোগ। আমি এটা একটা সূচি দিলে তখন আরও তোমরা ইজিলি বুঝবা। এরপরে আমি সূচি দিচ্ছি। তাহলে মোট দ্রব্যের পরিবর্তন, মনে করো আমি একটা আপেল খাইলাম, পরবর্তীতে আরেকটা আপেল খাইলাম। প্রথম একক আপেলের উপযোগ ছিল 5 একক, দ্বিতীয় এককের আপেলের উপযোগ হচ্ছে কত? মনে করো 12, ঠিক আছে কিনা? এখন তাহলে দ্রব্যের পরিবর্তন কত হয়েছে? দ্রব্যের পরিবর্তন 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। তো মোট উপযোগ পরিবর্তন কত হয়েছে? 12 থেকে 5 বিয়োগ করলে কত? 7। এটা যদি আমি শুধু ফর্মুলায় বসাই, ফর্মুলা যদি বসে তাহলে ডেল্টা টি কিউ ইজ ইকুয়াল টু, এখানে মনে করো আমি 1 একক এবং 2 একক বলছিলাম, এদিকে বলছিলাম 5 এবং 7। তাহলে টোটাল ইউটিলিটি কত? এদিক থেকে এদিকে বিয়োগ করলে যেমন 7 থেকে 5, এদিকে হচ্ছে কি 2 থেকে কত? 1। তার মানে 2 থেকে এদিকে 1, তার মানে 2, ঠিক আছে কিনা? আমি যদি প্রথম একক দ্রব্যের মোট উপযোগ যদি কি 5 হয়, দ্বিতীয় একক দ্রব্যের যদি মোট উপযোগ যদি 7 হয়, তাহলে মোট উপযোগ দ্রব্যের পরিবর্তন কত? 1 থেকে 2 হয়েছে। তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে তাকে 1, এদিকে 7 থেকে 5 বিয়োগ করলে তাকে কত? 2। তার মানে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে কত? 2, ঠিক আছে কিনা? এখন এটাই বলা হচ্ছে কি, মানে কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক বুকের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় কি প্রান্তিক উপযোগ। তাহলে অতিরিক্ত 1 একক দ্রব্য বুকের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হয় কি প্রান্তিক উপযোগ। এটা আমি যদি আরেকটু সহজভাবে লিখি, এভাবে সূত্র প্রয়োগ না করে কিন্তু আমরা প্রান্তিক উপযোগ বের করতে পারি। কিভাবে? মনে করো আমি প্রথম একক দ্রব্য বুক করছি, এটা ছিল মোট উপযোগ ছিল মনে করো 5, দ্বিতীয় একক দ্রব্য বুক করছি মনে করো এটা ছিল 12। তাহলে এখানে তো পরিবর্তন কিন্তু 1, ঠিক আছে কিনা? এখানে পরিবর্তনটা কত? 7। তার মানে প্রান্তিক উপযোগ কত? 7। দ্রব্য পরিবর্তন 1, এটা তো একই। যদি 2 হলো তখন আমাদের লেখার দরকার ছিল। তো সুতরাং এখানে আমি যদি পরিবর্তনটা যদি 1, তারপর এদিকে যদি 7, তার মানে কত? 7। তার মানে প্রান্তিক উপযোগ কত? 7, ঠিক আছে। এখন প্রান্তিক উপযোগের 3 ধরনের ধারণা আছে। একটা হচ্ছে কি ধনাত্মক প্রান্তিক উপযোগ, আরেকটা হচ্ছে কি শূন্য প্রান্তিক উপযোগ, আরেকটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ হচ্ছে কি যদি মোট উপযোগ যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে প্রান্তিক উপযোগ অবশ্যই কী থাকবে? ধনাত্মক থাকবে। সেটা হচ্ছে কি ধনাত্মক প্রান্তিক উপযোগ। আমি যদি বলি
এক একক দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে কত, মানে কি মোট উপযোগ কত 5, 2 এককের হচ্ছে কি কত 12, 3 এককের হচ্ছে কত মনে করো 24, 4 এককের হচ্ছে কত মনে করো 40। তার মানে এখানে প্রান্তিক উপযোগ কিন্তু পজিটিভ বাড়তেছে। এখানে কত 7, 12, এদিকে কত 16। তার মানে এখানে দেখা যাচ্ছে কি এটা কিন্তু প্রান্তিক উপযোগ, এটার থেকে এটার বিয়োগ, এটার থেকে এটার বিয়োগ, এটার থেকে এটার বিয়োগ, তার মানে এটা প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ অবশ্য ক্রমাগত বাড়তেছে এবং কি এটা কি নয়, স্থির নয়, এটা ভাব বর্ধমান, সুতরাং এটা কি ধনাত্মক প্রান্তিক উপযোগ। 2 নম্বরে বলা হচ্ছে কি শূন্য প্রান্তিক উপযোগ। শূন্য প্রান্তিক উপযোগ হচ্ছে কি যদি মোট উপযোগ যদি স্থির হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কি হয়ে যায়, এর শূন্য হয়ে যায়। যেমন আমি যদি 1 একক দ্রব্যের মোট উপযোগ যদি 5 হয়, 2 একক দ্রব্যের যদি 10 হয়, 3 একক দ্রব্যের যদি 15 হয়, 4 একক দ্রব্যের যদি 20 হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে ক্রমাগত স্থির হারে এবং সমানুপাতিক হারে আমাদের মোট উপযুক্ত বাড়তেছে। আমি যদি এখানে যদি বের করি 5, এটা যদি বের করি 5, এটা বের করলে কত 5, তার মানে এটা কি পরিবর্তনটা কিন্তু কি স্থির, সেজন্য এটাকে বলা হচ্ছে কি শূন্য প্রান্তিক উপযোগ। কেমন? 3 নম্বর আরেকটা যে আছে সেটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগ হচ্ছে কি মোট উপযোগ যখন কমতে থাকবে তখন প্রান্তিক উপযোগ কী হবে, ঋণাত্মক হয়। যেমন প্রথম একক দ্রব্যের যদি 7 একক হয়, দ্বিতীয় এককের যদি 9 একক হয়, তৃতীয় একক যদি মনে করো 15, আবার চতুর্থ একক যদি আমি যদি আবার যদি এদিকে বিয়োগ করলে কত 2, এদিকে করলে কত 6, এখানে আমি যদি এটা যদি আবার যদি মনে করো 15 যদি, তাহলে এটা কী হয়ে যায় 0, এটা যদি আমি যদি 5 যদি আবার যদি 12 দিই তাহলে এটা কী হয়ে যায়, তাহলে 3 -3, তার মানে এটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। যখন মোট উপযোগ কমে যাবে, মোট উপযোগ কিন্তু আমরা কিন্তু দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ভিত্তিতে দেখব মোট উপযোগ এক সময় বাড়ে, পরে গিয়ে স্থির হয়, আবার কমে। তো বাড়েটা হচ্ছে কি তখন যখন মোট উপযোগ বাড়ে তখন ধনাত্মক প্রান্তিক উপযোগ থাকে, যখন মোট উপযোগ স্থির থাকে তখন শূন্য প্রান্তিক উপযোগ দেখা দেয়, যখন মোট উপযোগ যখন কমে যায় তখন ঋণাত্মক প্রান্তিক উপযোগ দেখা দেয়। সুতরাং ঋণাত্মকটা হচ্ছে কি মোট উপযোগ যখন কমে যাবে তখন আমাদের ঋণাত্মক প্রান্তিক উপযোগ পাওয়া যাবে। কেমন? একটু স্টপ করো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি উপযোগের ধারণার মধ্যে 3 নম্বর, সেটা হচ্ছে কি মোট উপযোগ। মোট উপযোগ অলরেডি তোমরা কিছু একটা বুঝছো। মোট উপযোগ হচ্ছে কি কোনো একটি দ্রব্যের প্রতি একক বুক করার পর যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে কি মোট উপযোগ। মনে করো তুমি আপেলের প্রথম একক বুক করলা, দ্বিতীয় একক বুক করলা বা তৃতীয় একক বুক করলা, এই সমস্ত এককগুলোর যোগফল হচ্ছে কি মোট উপযোগ। মোট উপযোগের একটা সূত্র আছে, ফর্মুলা, কিন্তু এখানে মোট উপযোগের এই ফর্মুলাটা কিন্তু আমাদের হয়তো তোমাদের মনে হবে যে অনেক কঠিন, কিন্তু এটার দরকারও নাই তেমন একটা। মোট উপযোগ জাস্ট আমাদের সূত্রটা বুঝলে চলবে। এবং আমি এই জিনিসটা একটু আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি টোটাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি 1 প্লাস মার্জিনাল ইউটিলিটি অফ 2, মানে এক একক দ্রব্যের প্রান্তিক উপযোগ, দ্বিতীয় একক দ্রব্যের প্রান্তিক উপযোগ, তৃতীয় একক দ্রব্যের, এরকম n সংখ্যক। n সংখ্যক মানে আমরা যতটা ধরি, তাহলে n সংখ্যক দ্রব্যের প্রান্তিক উপযোগের যোগফল হচ্ছে কি মোট উপযোগ। এটা যদি আমি যদি আর একটু যদি করে বলি, ইউটিলিটি অফ x ইজ ইকুয়াল টু f1 x1। f1 মানে এখানে ফাংশন অফ x1, মানে x1 দ্রব্যের বা x1 একক বা x2 একক বা x3 একক, এরকম xn একক পর্যন্ত দ্রব্যের যোগফলে হচ্ছে কি মোট উপযোগ। তাহলে এটাকে যদি আমি যদি সংক্ষেপে যদি ফর্মুলাটা লিখি, সামেশন অফ UI, সামেশন, এখানে ইউ মানে বোঝাচ্ছি কি মোট উপযোগ, সামেশন মানে কি সমষ্টি, উপযোগের সমষ্টি, ইজ ইকুয়াল টু সামেশন অফ FI XI। এখানে আমি 1 2 ছিল, এখানে আই হচ্ছে কি 1 2 3 যা ধরি আর কি, কেমন, আই ইজ ইকুয়াল টু এটা, আর এটা হচ্ছে কি n থেকে i পর্যন্ত রেঞ্জ, ঠিক আছে। মানে একটা মোট উপযোগ হচ্ছে কি তুমি একটা আপেলের একটা আপেল বুক করলা তখন একটা উপযোগ পেলা, দ্বিতীয় একক আপেল বুক করলা তখন আরেকটা উপযোগ পাইলা, তৃতীয় একক আরেকটা আপেল বুক করলা। এখানে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, প্রথম এককে 10, মোট উপযোগ হচ্ছে কি 10, দ্বিতীয় একক হচ্ছে কি 18, তৃতীয় একক হচ্ছে কত 24, চতুর্থতে কত 28। মানে একটা দ্রব্য বুক করার পর যে উপযোগগুলো পাবা সেগুলোর সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ। কেমন?
এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা একটা আছে, সেটা হচ্ছে কি উপযোগের পরিমাণের একটা ধারণা আছে, সেটা হচ্ছে কি সংখ্যাগত উপযোগ এবং পরিমাণগত উপযোগ, এটা নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে কি এই উপযোগের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করতে গিয়ে আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ জিনিসটা আরও ক্লিয়ার হবে। তখন সূচি দিয়ে চিত্র দিয়ে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টা পড়াইছি, যতটুকু আলোচনা করছি, এটা বইয়ের মধ্যে একটু দেখবা। এটা তখন যদি ক্লাসটাও 2-1 বার দেখো, তারপর হচ্ছে কি বইও পড়লে তোমাদের কাছে বিষয়টা অনেক বেশি সহজ হবে এবং তোমরা এটা বুঝবে এবং মনেও থাকবে দীর্ঘদিন। তো তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।